অল্প অল্প করে জমা হওয়া টাকা একদিন শুধু পকেট ভরায় না, বুকের ভিতর সাহসও জমায়। প্রতিদিন হাজিরা অনুযায়ী বেতন, দিন আনা দিন খাওয়া টানাটানির সংসার, তার উপর যদি ঋণের বড় বোঝা থাকে, তাহলে জীবনটা যেন আরো এক ধাপ কঠিন হয়ে যায়। তবে মনে রাখবেন, বারবার হোঁচট খেয়ে যে মানুষ উঠে দাঁড়াতে পারে, সেই মানুষ কিন্তু ঋণের ভারও নামাতে পারে। ঋণ মানুষকে নত করে না, নত করে হতাশা। আর সঞ্চয় মানুষকে বড়লোক বানায় না, বানায় সাহসী আর আত্মবিশ্বাসী। আর মনে রাখবেন, যে সংসার দিন আনে দিন খায়, সেই সংসারেই কিন্তু সবচেয়ে শক্ত মনের মানুষ তৈরি হয়। তাই ধৈর্য ধরে এগোলে ঋণের বোঝা থেকে স্বস্তি একদিন অবশ্যই পাবেন। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দিন আনা দিন খাওয়া সংসার, যাদের হাজিরা অনুযায়ী বেতন নির্ভর করে, সেই সব সংসারে খেয়ে পড়ে ঋণের বড় বোঝা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং কিছুটা সঞ্চয় করবেন। এবং সেই সাথে শেয়ার দোকানে যারা মাসব্যাপী বাকি খান, তারা জীবন থেকে কতটা পিছিয়ে যাচ্ছেন এবং সামনে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর এইসব নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু বাহির থেকে মানে শুরু করেছি। এখানে কিন্তু আমরা একটা ফার্নিচারের দোকানে এসেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর সোফা ছিল, মূলত এই সোফাটা বাইরে থেকে দেখে তারপর কিন্তু এই দোকানটার ভিতরে ঢুকেছি। তবে এখন কিন্তু ফার্নিচার কেনার কোনো রকম প্ল্যানিং নেই। তবে যখন আহ ঘরটা একটু বড় হবে বা উপরতলা যেহেতু করার ইচ্ছা আছে, মানে আমাদের চতুর্থ তলায়, তখন কিন্তু এই ফার্নিচার গুলো কিনবো। এর জন্য আগে এসে, যেহেতু ফার্নিচার গুলো তো ওই সময়টা পর্যন্ত থাকবে না, মানে অতদিন থাকবে না, এর জন্য কিন্তু আগে এসে ছবি তুলে নিয়ে গেলাম, পরবর্তীতে যাতে ওই রকম দেখে বা ওই রকম ছবি দেখিয়ে অর্ডার করতে পারি। তো এই দোকানটা কিন্তু বরিশালের নতুন, আর এই দোকানে কিন্তু সব মানে একদম আপডেট ফার্নিচার গুলো আসে। এর জন্য কিন্তু এই দোকানটা একদম বাইরে থেকেই চোখে পড়ার মতো ছিল। আর বেশ অনেকদিন যাবতই কিন্তু দেখছিলাম ফার্নিচার গুলো। তবে ফার্নিচার গুলো যেহেতু কিনে রাখার জায়গা নেই, এখানে কারণে কিন্তু কেনার প্ল্যানিংটাও এখন হচ্ছে না। তবে ওই যে চোখের একটা একটা শান্তি, ওই কারণে কিন্তু দোকানটা আর কি ঢোকা। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলি, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন। একটা লাইক দিতে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয় না এবং কোনো টাকাই খরচ হয় না, তাই কিপটামি না করে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন। আর এই তো এখানে কিন্তু এই যে আমার বাবাটার স্কুল থেকে নতুন বই দিয়েছে, এর জন্য কিন্তু তো সে খুব খুশি। ওইগুলো একটু ভিডিও করছিলাম আর কি, মানে এই স্মৃতিটা ধরে রাখার জন্য। তো যাই হোক, এবার বলি, বান্না হালদার আইডি থেকে একটা দিদি কিন্তু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে তার হাজবেন্ডের আর কি ইনকাম, দিন আনা দিন খাওয়া সংসার, ইনকাম কোনোদিন 500, কোনোদিন 1000, কাজের উপর ডিপেন্ড করে। তো যেসব পরিবার আমাদের দেশে দিন আনা দিন খাওয়া, তাদের কিন্তু আসলে কষ্টের সীমা নেই। এমনিতেই তাদের জন্য জীবনটা কঠিন, তার উপর যদি আরো ঋণের বোঝা থাকে, তাহলে কিন্তু আরো কথাই নেই। অনেক সময় শ্বশুর শাশুড়ি দেখা যায় ঋণ করে যায়, বা নিজেরাও অনেক সময় নিজেদের ভুলের কারণে ঋণ করি আমরা। তারপর কিন্তু ওই ঋণের বোঝা থেকে আসলে বের হয়ে আসাটা, নতুন আরো দেখা যায় ঋণের বোঝা থেকে বের হতে গিয়ে আমরা নতুন আরো মানে ঋণের জালে জর্জরিত হয়ে যাই। আর ওই ঋণের বোঝা থেকে তারপর কিন্তু আর বের হয়ে আসাটা খুব একদম অসম্ভব হয়ে যায়। তবে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে যদি আগানো যায়, তাহলে কিন্তু ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। তবে সেক্ষেত্রে কিন্তু নতুন করে ঋণের জালে জড়ানো যাবে না। তবে ঋণ আনা দিন খাওয়া সংসার বা যাদের আমাদের দেখা যায় মাসিক বেতন, তারাও কিন্তু অনেক সময় একটা ভুল করি কি, যে দোকানে আমরা বাকি খাই, বা কোনো একটা মুদি দোকান বা স্টেশনারি দোকানে দেখা যায় মাসব্যাপী বাকি খাওয়া হয়। তখন কিন্তু দেখা যায় কি, পরবর্তী মাসে যখন নতুন করে বেতন পান বা হাতে টাকা পান, তখন কিন্তু ওই বাকি শোধ করতে করতে তখন কিন্তু আর নতুন করে যে জমানোর একটা ব্যাপার, ওটা কিন্তু আর হয় না, বা আলাদা করে জমিয়ে রাখার যে ব্যাপার, সেটা কিন্তু হয় না। এছাড়াও দেখা যায় কি, অনেক সময় আমরা যেটা প্রয়োজন না সেটাও কিন্তু বাকি দোকান থেকে এনে ফেলি, বা আমরা যেটা একবারে মাসিক বাজার কিনতে গেলে অনেক সময় পাইকারি দামে যেটা আনি, দেখা যায় কি মাসব্যাপী যদি বাকি খাওয়া হয়, ওইসব দোকানে কিন্তু আপনার জন্য আর পাইকারি দরেও দাম রাখবে না। তো এর জন্য বলবো যে যারা দিন আনেন দিন খান, বা যারা আমরা মাসিক বেতন পাই, তারা কিন্তু কোনো ফ্যামিলিরই উচিত না এভাবে মাসব্যাপী বাকি খাওয়া। এতে করে কিন্তু আসলে জিনিসপত্রের যে একটা চাহিদা, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন মাস
মাসিক বাজার করলে যেটা নিয়ন্ত্রণ করা যায়, মাসব্যাপী বাকি দোকান থাকলে কিন্তু তখন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা যায় না, যেটা প্রয়োজন না সেটাও কেনা হয়। আর জিনিসপত্রের দাম তো হিসেবের নাগালে থাকেই না, তখন কিন্তু বেহিসেবি আসলে অনেক টাকা খরচ হয়ে যায়। দেখা যায় আপনি মাসিক হয়তো বা বাজার করলে যে বাজারটা আপনি ৩,০০০ টাকায় করতে পারেন, মাসব্যাপী যদি মুদি দোকান খান, মুদি দোকানে, তখন কিন্তু দেখবেন কি ওই একই বাজার বা একটু বেশি কম যেটা প্রয়োজন না সেটাও কেনার ফলে বা পাইকারি দাম না রাখার ফলে ৩,০০০ টাকার বাজার কিন্তু দেখা যায় আপনার মুদির দোকানে বাকি খেয়ে দেখবেন মাস শেষে ৪,০০০ টাকা হয়ে গেছে বা তারও বেশি হয়ে যেতে পারে। এর জন্য বলবো, যদি আপনি সঞ্চয় হতে চান বা সংসারে একটু টাকা জমাতে চান বা ঋণগ্রস্ত না হতে চান, বা আপনি যদি ভবিষ্যৎ নিশ্চয় করতে চান আর কি আপনার পরিবারের মানুষদের জন্য, তাহলে অবশ্যই আমাদের কারোরই উচিত না দোকানে বাকি খাওয়া। এই জিনিসটা কিন্তু আসলে খুব খারাপ। একটা দিদির কমেন্টে কিন্তু দেখলাম বাকি দোকানে খেয়ে আসলে অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছে। তো দেখা যায় পরবর্তী মাসে ওই ঋণটা শোধ করতে গিয়ে তারপর কিন্তু আর মাসিক টাকার যে হিসাবটা ওটা কিন্তু থাকে না। তো এর জন্য ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়গুলো আসলে কখনো আমার ভিডিওতে শেয়ার করা হয় না। তো এর জন্য ভাবলাম আপনাদেরকে একটু সচেতন করি এবং সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যারা দিন আনেন দিন খান কিংবা মাসিক বেতন পান, তারা কিন্তু কোনোভাবেই বাকি দোকান করবেন না। যতটুকু প্রয়োজন সেটা একবারে মাসের শুরুতে কিনে আনেন এবং অবশ্যই লিস্ট করে কিনবেন যে আপনার সংসারে কোনটা প্রয়োজন, যেটা প্রয়োজন না সেটা অবশ্যই কিনবেন না। যারা দিন আনেন দিন খান বা প্রতিদিনের ইনকাম, তারা কিন্তু প্রতিদিন একটা বাজেট রাখবেন যে এই টাকার মধ্যে আমি প্রতিদিনে আমার খাবার খরচটা করব, এবং সেই টাকার মধ্যে কিন্তু আপনারা কোনো রকম বাকি করবেন না, ওই টাকার মধ্যেই খাবার খরচটা হিসাব করবেন। তো আপনারা যদি জীবন থেকে আসলে এক ধাপ পিছিয়ে যেতে না চান, তাহলে কিন্তু অবশ্যই বাকি দোকানে নিজেদের নাম লেখাবেন না। বাকি দোকানে নাম লেখালে কিন্তু জীবনে সঞ্চয় তো করতেই পারবেন না, বরঞ্চ ঋণগ্রস্ত হবেন এবং দেখবেন টাকার কোনো হিসাবই থাকবে না। তো এবার কিন্তু আমি বান্না হালদার আইডি থেকে যে দিদিভাই বা বোনটা আমাকে কমেন্ট করেছিলেন যে তার হাজবেন্ডের ইনকাম প্রতিদিন ৫০০ বা ১,০০০ বা কোনোদিন কাজের উপর ডিপেন্ড করে আর কি বেশি কম হয়, বা প্রতিদিনের ইনকাম হাজিরা অনুযায়ী তার বাজেট ভিডিওটা দিব। তবে তার আগে বলি দিদি বা বোন, তুমি হতাশ হবে না। কারণ এখন তুমি যে প্রবলেমের মধ্যে আছো, এই প্রবলেমে তুমি যদি হতাশ হয়ে একদম ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আসলে উপায় বের করা সম্ভব না। আর যদি ধৈর্য ধরে হতাশ না হয়ে সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করো, তাহলে কিন্তু অবশ্যই এই ঋণ বলো বা যে কোনো সমস্যাই বলো, সবকিছু থেকে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে এই ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে তোমাদের হাজবেন্ড ওয়াইফ দুজনকেই সুন্দরভাবে সংসারটা চালাতে হবে, যেহেতু একটা বাচ্চা আছে এবং একটা ঋণের বোঝাও প্রতি মাস সপ্তাহে আর কি ১৫০০ টাকা, তাহলে দেখা যায় মাসে কিন্তু ৪ না ৬,০০০ টাকা। তো দেখা যায় কি এমন প্রতিদিনের ইনকাম, তারপর ঢাকা শহরে থেকে ছেলে মানুষ করে তারপর আবার এই যে ঋণের বোঝা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এই যুদ্ধে জয়ী হতে হলে তোমাকে হতাশ হলে চলবে না, হতাশার পাশে রেখে বা সাইডে রেখে টেনশন কমিয়ে ধৈর্য ধরে আগাও, পরিকল্পনা মাফিক চলো। আমি যে বাজেটটা ছোট্ট করে আজকে দেবো, সেই বাজেটটা যদি ভালো নাও লাগে তাহলে নিজের বুদ্ধি অনুযায়ী একটা বাজেট বা পরিকল্পনা নিজের মতো করে নিও। তবে আমার মতে তোমার মতো সিচুয়েশনে তোমার এখন যেটা করা উচিত, প্রতিদিন তোমার যেটা ইনকাম থাকুক, প্রতিদিনের খাবার খরচ বাবদ তুমি একটা টাকা রাখবে। যেহেতু একটা বাচ্চা আছে, তো অবশ্যই খাবার খরচ বাবদ ৩০০ টাকা রাখতেই হয়। আজকাল যে অবস্থা ঢাকা শহরের, সেক্ষেত্রে ৩০০ টাকায় আসলে দেখা যায় ভাত, আলু ভর্তা, ডাল, সিদ্ধ ভাত এগুলো খেয়ে থাকতে গেলেও কিন্তু ৩০০ টাকা চলে যায়। তো যাই হোক, প্রতিদিন তুমি যেটা করবে সেটা হচ্ছে হাজবেন্ড যেটাই ইনকাম করুক, ৫০০ ইনকাম করুক, ১,০০০ ইনকাম করুক, ১৫০০ ইনকাম করুক, যেটাই ইনকাম করুক, তুমি চেষ্টা করবে ৩০০ টাকায় তোমার খাবার খরচটা চালানোর প্রতিদিনের। তো প্রতিদিনের খাবার খরচটা ৩০০ টাকায় চালাতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা একটু পরে বলছি। তবে ৩০০ টাকা খাবার খরচ রেখে বাকি যে টাকাটা, সেই টাকাটা তুমি প্রতিদিন জমা রাখবে। তো প্রতিদিন তারপর যেটাই জমা থাকুক, ধরো ৫০০ টাকা যদি ইনকাম হয়, প্রতিদিন ৩০০ টাকা খাবার খরচ, ২০০ টাকা জমালে, বা পরদিন যদি তোমার ১,০০০ টাকা ইনকাম হয় হাজবেন্ডের, তাহলে তুমি ৩০০ টাকা খাবার খরচ রেখে ধরো ৭০০ টাকা জমালে। তো যেটাই ইনকাম থাকবে তুমি চেষ্টা করবে প্রথম কিছুদিন ৩০০ টাকায় খাবার খরচটা চালানোর। তো এরপর যে টাকাটা জমা হবে দেখবে যে ৭ দিনে কয় টাকা জমা হয়। তো তারপর ৭ দিন বা ১৫ দিন বা ১ মাসে যে টাকাটা জমা হয়, সেটা দিয়ে তুমি তারপর তোমার ঋণ বলো, তারপর ঘর ভাড়া বলো, বা যে কোনো ছেলের পড়াশোনার খরচ বলো, যেটাই হোক সেটা, বাকি যে আনুষঙ্গিক খরচগুলো সেগুলো চালাবে। তো এবার বলি, ৩০০ টাকায় তুমি হচ্ছে প্রথমে চাল কিনলে ১ কেজি, হয়তো বা কিছুদিন তোমাকে খুব মানে একদম কষ্ট করে খাবার খরচটা চালাতে হবে, আলু সেদ্ধ ভাত এভাবে খেয়েও কিন্তু কিছুদিন আগে কিছুটা টাকা জমা করে নাও। কিছুটা টাকা জমা করে নিলে
তাহলে দেখবে যত বিপদই আসুক সামনে সেই বিপদগুলো কিন্তু মোকাবেলা করতে পারবে। আর যদি কিছুটা টাকা আসলে তোমার হাতে না থাকে তাহলে যে কোনো বিপদ আসলে কিন্তু আসলে ধৈর্যহারা হয়ে যেতে হবে, হতাশ হয়ে যেতে হবে। যার জন্য কিছু টাকা অল্প খেয়ে হলেও, না খেয়ে হলেও, কষ্ট করে খেয়ে হলেও কিছু টাকা অবশ্যই নিজের হাতে জমা করে নাও। তাহলে কিন্তু সব বিপদই আসলে খুব হালকাভাবে হ্যান্ডেল করা যাবে। তো যাই হোক, ৩০০ টাকার খাবার খরচে ধরো চাল কিনলে ১ কেজি, ডাল কিনলে ৫০ টাকার, তেল কিনলে ৫০ টাকার, আলু কিনলে ৫০ টাকার, মশলা কিনলে ৫০ টাকার, তরকারি কিনলে ৪০ টাকার, এভাবে প্রথম দিন ধরো ৩০০ টাকা খরচ করলে, তারপর দ্বিতীয় দিন দিয়ে গিয়ে দেখবে কি অত টাকা কিন্তু তোমার আবার খাবার খরচে তখন লাগবে না। যেমন তোমার ডালটা কেনা লাগবে না, তেলটা কেনা লাগবে না, আলু কেনা লাগবে না। তো আমি গত ভিডিওতেও কিন্তু এরকম একটা বাজেট শেয়ার করেছিলাম। তো তো তারপর দিন তুমি দেখবে তোমার কিন্তু সবকিছু কেনা লাগছে না। দেখা যায় চালটা কেনা লাগবে হয়তোবা তখন ২০০ টাকার মাছ কিনলে ১ কেজি ধরো কম দামি মাছ, হয়তোবা কই মাছ বা পোমা মাছ, এই ধরনের কম দামি মাছ কিনলে ২০০ টাকার, এবং ওই মাছটা কিন্তু ২-৩ দিন চালাবে এমন ভাবেই কিনবে। তারপর ধরো পেঁয়াজ কিনলে ৪০ টাকার, এভাবে করে তুমি ৩০০ টাকায় দ্বিতীয় দিন কিনলে। তো তোমার প্রথম দিন ধরো জমা করলে ২০০ টাকা, তারপর দিন ২০০ টাকা বা তার থেকে একটু বেশি যদি হাজবেন্ড আয় করে আনে, কোনো কোনো দিন হয়তো বা ১,০০০ টাকাও আয় করে, সেদিন তুমি ৭০০ টাকা জমা করলে। তো এভাবে করে তুমি ১৫ দিন বা ১ মাস বা যেহেতু সাপ্তাহিক ঋণ, তো তুমি সাপ্তাহিক কিস্তি, তো এর জন্য তুমি হিসাব করে ধরো তুমি ৭ দিন জমা করলে, তো ৭ দিন জমা করলে যে টাকাটা হয় সেই টাকা দিয়ে ১৫০০ টাকা দেওয়ার পর বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা জমিয়ে রাখলে। তো এইভাবে কম খেয়ে বা না খেয়ে হলেও প্রথমে তুমি কিছু টাকা জমা করে নাও। তো তুমি কিছু টাকা জমা করে নিলে তারপর ১৫ দিন বা ১ মাস পর তুমি তোমার ঋণের টাকাটা একবারে দিলে, তারপর যে টাকাটা থাকে সেটা থেকে বাকি টাকা তুমি খরচ করলে সংসারের, যেমন ঘর ভাড়া থাকতে পারে, ছেলে পড়াশোনা থাকতে পারে, তো এগুলো খরচ করার পর বাকি টাকাটা অবশ্যই জমা করে রাখবে। এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ধীরে ধীরে জমা করে রাখো, হাতে কিছু টাকা হলে দেখবে তোমার সব সমস্যায় তুমি সমাধান করতে পারছো। এবং আর পরে যেটা করবে, প্রতিদিনের টাকা যদি আমরা প্রতিদিনের বাজার যদি করি না, সেক্ষেত্রে কিন্তু বাজারে আসলে বরকত কম হয়। দেখা যায় কি বাজারে টাকাও যায় বেশি, আবার কম টাকায় মানে অনেক কিছু কেনাও লাগে। সেক্ষেত্রে তুমি কি করবে, কিছু টাকা তোমার হাতে জমা হয়ে গেলে তখন তুমি ১ মাসের বাজারটা একসাথে করার চেষ্টা করবে। ধরো এই তুমি ১ মাস প্রতিদিন কিনে কিনে ১ মাস টাকা জমালে, তো ঋণের টাকা বা সব খরচ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে তুমি পরের মাসে গিয়ে ১ মাসের বাজার একসাথে করবে। তো ১ মাসের বাজার যখন একসাথে করবে তখন দেখবে যে প্রতিদিন যে ইনকাম করে আসে ওই টাকাটা কিন্তু প্রতিদিন তুমি জমা করে রাখতে পারবে। তখন কিন্তু পরের মাসে গিয়ে দেখবে আরো বেশি টাকা জমা করে রাখছো, এবং পরবর্তীতে দেখা যায় প্রত্যেক মাসে তুমি যদি মাসিক একবারে বাজারটা করতে পারো তখন কিন্তু তোমার এই যে প্রতিদিনের খাবার খরচ ৩০০ টাকা এটাও কিন্তু আর লাগবে না, আস্তে আস্তে কমে আসবে এবং তখন বেশি টাকা জমা করতে পারবে। তো এই জন্য এইভাবে তুমি নিজের মতো করে একটা বাজেট সাজাও, বা আমার বাজেটটা পছন্দ হলে বা সম্ভব হলে এই বাজেটটা তুমি ফলো করো, তাহলে অবশ্যই তুমি তোমার সব সমস্যা থেকে মুক্তি পাবে এবং কিছু টাকা দেখবে আস্তে আস্তে নিজেও জমা করে রাখতে পারবে। এবং যেটা করবে প্রতিদিন মানে ইনকাম করে আনার পরেই সাথে সাথে যেটা শেষ হয়ে যাবে সাথে সাথে সেটা কিনে আনবে না। তুমি পরের দিন তোমার যখন খাবার খরচ ৩০০ টাকা যেহেতু ধরা হয়েছে, পরের দিন যখন তুমি আবার বাজার করতে যাবে তখন ওইটা কিনবে। এবং সাথে সাথেই দেখা যায় কি এখন চাল নাই, সাথে সাথে এখন যদি তুমি চাল কিনে আনো তখন কিন্তু দেখা যাবে কি তোমার টাকাটা শেষ হয়ে যাবে এবং তুমি জমা টাকাটা রাখতে পারবে না। এর জন্য প্রতিদিন যে এই যে ৩০০ টাকা বাজেট, এইভাবে বাজেট করে তুমি খরচ করো যে আমার কালকের বাজেটে আমার ১ কেজি চাল আছে, তো আমি কালকের বাজেটে কালকে কিনবো চালটা, বা ১ কেজি চাল দিয়ে আমি আজকের দিনটা চালাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও তোমার জন্য দিদি বাজেট।